বিসমিল্লাহির রহমানির রহিম। জিকে খাজা রহমত আলী ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ হারেস প্রামাণিক, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমি আজকে তোমাদের সাথে যে সময়টুকু অনলাইন শ্রেণী কার্যক্রমে থাকবো সেই সময়ের মধ্যে আলোচনা করব অধ্যায় 4 পদার্থবিজ্ঞান প্রথম পত্রের, এবং এখানে রয়েছে অধ্যায় 4 নিউটনিয়ান বলবিজ্ঞান। এবং এর মধ্যে আজকের যে টপিকসটুকু তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো জড়তার ভ্রামক এবং ঘূর্ণায়মান কোনো বস্তু গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক কি, এটা দেখানোর চেষ্টা করি। তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত আছো এবং উপভোগ করছো। তোমাদের ক্লাস ভালো লাগা না লাগা কমেন্ট করবে, প্রয়োজনে আমাদেরকে তোমাদের সমস্যার কথা মোবাইল ফোনে বলতে পারবে। তা আসি আমাদের এবার আমাদের আলোচ্য সূচিতে। প্রথমে জড়তা ভ্রামক। তাহলে জড়তা ভ্রামক কি? এখানে শুরুতেই বলি যে জড়তা কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলি জড়তা। যেমন একটা বস্তু স্থির আছে, সেই বস্তুটা স্থির থাকতে চায়, তাকে চলমান করতে গেলে কিছু বল প্রয়োগ করতে হয়। যেমন বাস গাড়িতে যখন আমরা চড়ি তখন দেখা যায় স্থির গাড়ি যখন চলতে শুরু করে আমরা হঠাৎ করে পিছনের অংশ, আমাদের শরীরের কিছু অংশ পিছনের দিকে ঝুঁকে যায়। এর কারণ হলো স্থিতি জড়তা। আমার সিটের সাথে যে অংশটা ছিল সেটা গতিপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমার উপরের অংশ গতিপ্রাপ্ত হয় না, এটা স্থির হয়ে গেছে, যার কারণে পিছনের দিকে ঝুঁকে গেছে। আবার দেখা যায় আমরা যখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন দৌড় শেষ হলেও কিন্তু আমাদের দৌড় আর থামে না, থামাইতে কষ্ট হয়। কেন? কারণ এটা চলমান বস্তু, সহজে সে থামতে চায় না। এই যে চলমান বস্তু চলমান অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলি আমরা গতি জড়তা। কোনো চাকাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে সেই চাকাটা থামতেই চায়, এটা তার কি গতি জড়তা। সেই গতি জড়তা থেকেই কিন্তু তোমার এই জড়তার ভ্রামক। দেখি জড়তার ভ্রামকের সংজ্ঞা বা এটা বলতে আমরা কি বুঝি দেখা যাক। তাহলে জড়তার ভ্রামক, এখানে আমি একটা চিত্রের সাহায্য নিই। যেমন মনে করো এরকম একটা গোলাকার বস্তু আছে, বস্তুটা একটা পিকিউ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, আর একটা যেহেতু একটা দৃঢ় বস্তু পিকিউ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, এর অসংখ্য কণার সমন্বয়ে এই বস্তুটি গঠিত। অসংখ্য কণার সমন্বয়ে বস্তুটি গঠিত। অসংখ্য কণার সমন্বয়ে বস্তুটি গঠিত। আমরা শুধুমাত্র 3টা কণার কথা বিবেচনা করলাম, যে M1 এই দৃঢ় বস্তুর একটা কণা, M2 দৃঢ় বস্তুর আরেকটি কণা, M3 দৃঢ় বস্তুর আরেকটি কণা, যাদের এই ঘূর্ণনাক্ষ থেকে দূরত্ব R1, R2 এবং R3 ইত্যাদি। এখন দেখো, যদি আমরা সংজ্ঞা দিতে চাই যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তু প্রতিটি কণার ভর ঘূর্ণন অক্ষ থেকে
তাদের প্রত্যেকে লম্ব দূরত্বে বর্গে গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ়বস্তু জড়তার ভ্রামক বলে। তাহলে আমি কি বললাম যে জড়তার ভ্রামক কাকে বলে? তাহলে আরেকবার মনোযোগ সহকারে আমরা শুনি। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, এখানে পি কি? একটি ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ়বস্তু প্রতিটি কণার ভর ঘূর্ণন অক্ষ থেকে তাদের প্রত্যেকে লম্ব দূরত্বের বর্গে গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই দৃঢ়বস্তু জড়তার ভ্রামক বলে। তাহলে জড়তার ভ্রামক কি হচ্ছে? মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখা যাক এই জড়তার ভ্রামকে একটা রাশি আমরা বের করতে পারি কি না। এখানে দেখো, যেমন দেখা যাক আমরা কি বলা হয়েছে, প্রত্যেকটা বস্তু। তাহলে এখানে আমি মনে করলাম M1 যে কণাটা আছে, M1 কণা জড়তার ভ্রামক। M1 কণা জড়তার ভ্রামক I1। তাহলে দেখো কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে এর লম্ব দূরত্বের বর্গের গুণফল। তাহলে এটা M1 কণার ভর। তাহলে অনুরূপভাবে M2 কণার জড়তার ভ্রামক হবে কি? I2 M2 R2 স্কয়ার। এখন দেখো পুরা বস্তুর জড়তার ভ্রামক যদি আমরা কি করি, যে পুরা বস্তুর জড়তার ভ্রামক আমার আই, সমগ্র দেহ বস্তুর জড়তার ভ্রামক আই। তাহলে আমরা লিখতে পারি এই আই ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3 ডট 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 ডট। এখন দেখা যাচ্ছে যে এই আই এর পরিবর্তে I1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি M1 R1 স্কয়ার M2 R2 স্কয়ার প্লাস। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ Mi Ri স্কয়ার। তাহলে এখানে I ইকুয়াল টু 1 টু n। এই হলো আমরা তাহলে জড়তার ভ্রামকের একটা রাশি বলা যায়। জড়তার ভ্রামকের একটা রাশি। তাহলে Mi Ri স্কয়ার সামেশন অফ Mi Ri স্কয়ার I ইকুয়াল টু 1 টু n। তাহলে এই হলো আমার দৃঢ় বস্তুর সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামকের জন্য একটা রাশি বের করলাম। এখন দেখা যায় এই জড়তার ভ্রামকের সাথে আরেকটি বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ। জড়তার ভ্রামকের সাথে আরেকটি বস্তুর সম্পর্ক আছে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখা যাক চক্রগতির ব্যাসার্ধ। কোন দৃঢ়বস্তু সমগ্র ভর যদি একটা বিন্দুতে বা একটা কণার মাধ্যমে কেন্দ্রীভূত করা যায়, তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কণার জড়তার ভ্রামক যদি সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার লম্ব দূরত্বকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখানে চক্রগতির ব্যাসার্ধ
চক্রগতির ব্যাসার্ধ। তো এখানে কি বললাম যে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো কণার মাধ্যমে সমগ্র বস্তুর ভরকে যদি কেন্দ্রীভূত করা যায় তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কণার জড়তার ভ্রামক, তাহলে যদি ধরে নিলাম আমরা যে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কণার জড়তার ভ্রামক কে, আর ওই কণাতে বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত করা যায়, অর্থাৎ যে তোমার সমগ্র বস্তুর ভর একটা কণার মধ্যে কেন্দ্রীভূত করা m এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণা লম্ব দূরত্ব কে, তাহলে জড়তার ভ্রামকের হিসাব অনুযায়ী আমার আসবে জড়তার ভ্রামক হবে কি m k স্কয়ার, m k স্কয়ার। তাহলে এই জড়তার ভ্রামক আর সমগ্র বস্তু জড়তার ভ্রামকের যদি সমান হয় অর্থাৎ I equal to m k স্কয়ার হয়, তাহলে এই কেই হবে চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। তারপরে আমরা এটা এইভাবে লিখতে পারি k স্কয়ার ইকুয়াল I বাই m, k ইকুয়াল টু রুট ওভার I বাই m। এটা আমার চক্রগতির ব্যাসার্ধ। তাহলে যদি তোমাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের কথা, তাহলে তুমি এই সূত্রের সাহায্যে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারো। তাহলে আমরা কি লিখলাম, জড়তার ভ্রামক লিখলাম, সেই সাথে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার যে সূত্র বা সমীকরণ এটা আমরা লিখলাম। এখন আমরা আসি ঘূর্ণমান কোন বস্তু গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক দেখা যাক। এক্ষেত্রে মনে করলাম এই বস্তুটা ঘূর্ণমুক্ত অবস্থায় আছে, এটি অক্ষের সাপেক্ষে m1 একটি কণা r1, এখানে m একটি কণা r2, এখানে m3 একটি কণা যার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব r3। তাহলে আমরা গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা বের করার চেষ্টা করব। এখন দেখা যাক এখানে m1 কণা ঘূর্ণমান m1 কণা দুই ধরনের বেগ বিদ্যমান, একটা রৈখিক বেগ আর একটা কৌণিক বেগ। দেখা যাক m1 কণা রৈখিক বেগ কি, তাহলে m1 কণা রৈখিক বেগ কি v1 সমান সমান আমরা জানি রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু বৃত্তের ব্যাসার্ধ, ওমেগা কৌণিক বেগ হলো ওমেগা r1। তাহলে অনুরূপভাবে m2 কণা রৈখিক বেগ যদি v2 হয় তাহলে ওমেগা ইনটু হলো r2। এখানে একটা প্রশ্ন যে r1 হলো r2 হলো ওমেগা 1 এবং ওমেগা 2 হলো না কেন? কারণ এই বস্তুটা একটা দৃঢ় বস্তু, একটা কণা আরেকটা কণার সাথে এটি আছে এবং তারা সমান সময়ে সমান কৌণিক সরণ হবে, অর্থাৎ এই কণাটাও যে সময়ে এই পথে একবার ঘূর্ণন সম্পূর্ণ করবে, এখানকার কণাটাও ঠিক ওই একই সময়ে এই পথে ঘূর্ণন সম্পূর্ণ করবে, অর্থাৎ তাদের পর্যায়কাল সমান। আর পর্যায়কাল সমান হওয়ার কারণে প্রত্যেকেরই কৌণিক বেগ সমান, কিন্তু রৈখিক বেগ ভিন্ন হওয়ার কারণে বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন, আর বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন হওয়ার কারণে রৈখিক বেগ ভিন্ন, কিন্তু কৌণিক বেগ সমান। আমরা যদি m3 m4 ইত্যাদি ইত্যাদি mn কণার রৈখিক বেগ বের করি, তারপরে যদি তাদের গতিশক্তি বের করে যোগ করি তাহলে সমগ্র বস্তুর গতিশক্তি বের করতে পারব। তাহলে দেখি m1 কণার গতিশক্তিটা লিখি, m1 কণার গতিশক্তি
E1 আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার, হাফ m1 v1 এর পরিবর্তে লিখব ওমেগা r1 স্কয়ার, m1 আর ওমেগা স্কয়ার r1। তাহলে m তো কণার গতিশক্তি, m1 কণার গতিশক্তি, তাহলে আমরা পাইলাম হাফ m ওমেগা স্কয়ার r1। অনুরূপভাবে যদি আমরা লিখি m2 কণার গতিশক্তি E2, তাহলে লিখব হাফ m2 ওমেগা স্কয়ার r2। যদি আমরা এরকম অসংখ্য কণার গতিশক্তি যোগ করি তাহলে আমরা এই পুরো বস্তুর গতিশক্তি পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা লিখব মোট গতিশক্তি E ইকুয়াল E1 প্লাস E2 প্লাস ডট 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 En। E1 এর পরিবর্তে আমরা লিখব হাফ m1 ওমেগা স্কয়ার r1 প্লাস হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার প্লাস ডট ডট। এরকম আমাদের অসংখ্য কণা যুক্ত হলে পুরো বস্তুর অসংখ্য কণার গতিশক্তি যদি আমরা যোগ করি তাহলে পুরো বস্তুর গতিশক্তি পাওয়া যাবে। E ইকুয়াল হাফ ওমেগা স্কয়ার, আমার উভয়ের মধ্যে সবার ভিতরে কমন আছে, মিল আছে, এটা আমরা কমন নিলাম। তারপর কি থাকলো m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার প্লাস ডট ডট। এখন E ইকুয়াল টু হাফ ওমেগা স্কয়ার, এটিকে আমরা লিখতে পারি সেই জড়তার ভ্রামকের রাশিমালা সামেশন অফ I ইকুয়াল টু 1 টু n dmi r। তাহলে E ইকুয়াল হাফ ওমেগা স্কয়ার ইনটু এটিকে আমরা লিখতে পারি I। এখন দেখা যাচ্ছে গতিশক্তি E সমান সমান হাফ I ওমেগা স্কয়ার। তাহলে ঘূর্ণমান কোন বস্তুর গতিশক্তি E এবং তার জড়তার ভ্রামক I, তার কৌণিক বেগ যদি ওমেগা স্কয়ার হয় তাহলে দেখা যাচ্ছে যে E সমান সমান হাফ I ওমেগা স্কয়ার। এখন আরেকটা কথা বলে রাখি, যদি একক সমকৌণিক বেগে বস্তুটি ঘূর্ণনরত অবস্থায় থাকে, অর্থাৎ ওমেগার মান ওমেগা ইকুয়াল যদি 1 একক হয় তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল হাফ I, এবং আরো লিখতে পারি I ইকুয়াল 2E। অর্থাৎ একক সমকৌণিক বেগে আবর্তনরত কোন ধীরবস্তু জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে তার গতিশক্তি দ্বিগুণ। তাহলে আমরা দেখলাম যে ঘূর্ণায়মান কোন বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম? আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, ঘূর্ণায়মান কোন বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক দেখলাম। এখন তাহলে আমরা কি বলতে পারবো? জড়তার ভ্রামক কাকে বলে বলতে পারবো, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে এটাও বলতে পারবো, এবং গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা প্রতিপাদন করলাম। এখন এই সম্পর্ক ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আমরা আগামী ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।